রাজনীতিতে কি চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই? জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে এনসিপি সাধারণ মানুষের মন জয় করেছিল, নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তারা কি সেই পথ থেকে সরে আসছে? 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে এনসিপির আসন সমঝোতার খবর এখন ভাইরাল টপিক। কিন্তু এই সমঝোতা কি এনসিপি ক্ষমতার পথে এগিয়ে দেবে নাকি দলকে ভাঙনের মুখে ঠেলে দেবে? একদিকে কেন্দ্রীয় নেতাদের পদত্যাগ, অন্যদিকে বিএনপির সাথে দর কষাকষিতে ব্যর্থ এনসিপি এখন কোন চোরাবালিতে? আজ আমরা বিশ্লেষণ করব এনসিপির এই নতুন বন্দোবস্ত নৈপথ্য থাকা আসল সমীকরণ। শুরুটা হয়েছিল 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে। এনসিপি নেতারা আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন তারা একাই সরকার গঠনের সক্ষমতা রাখে, কিন্তু বাস্তবতা কি ভিন্ন? সম্প্রতি এনসিপির একজন কেন্দ্রীয় নেতার পদত্যাগে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তার স্পষ্ট অভিযোগ, দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে। শুধু তাই নয়, দলের ভিতরে নারী নেতৃত্বের একটি বড় অংশ জামাতের সাথে জোট করার ঘোর বিরোধী। তাদের মতে জুলাই বিপ্লবের চেতনা আর জামাতের আদর্শিক অবস্থানের মধ্যে যে ফারাক, তা ভোটারদের কাছে এনসিপিকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু এরপরও কেন জামাতের দিকেই ঝুঁকছে এনসিপি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এনসিপির এই অবস্থানের পেছনে রয়েছে নির্বাচনী পাটিগণিত। বিএনপি 6 থেকে 7টি আসন এনসিপিকে দেবে, কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করবে ওই আসন থেকে। জামাত সহ 8 দল কাছ থেকে 20 থেকে 25টি আসন এনসিপি পেতে পারে। দেখুন, বিএনপি ভিপি নূর বা রাশেদ খানদের জন্য যেসব আসন ছাড়তে চেয়েছে সেখানে ঝুঁকি রয়ে গেছে, কারণ বিএনপির স্থানীয় হেভিওয়েট প্রার্থীরা সেখানে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়ে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন। ফলে বিএনপির সাথে গেলে এনসিপি মাত্র কয়েকটি আসন পাবে, যার জয়ের নিশ্চয়তাও কম রয়েছে। অন্যদিকে জামাত সহ 8 দলের সাথে গেলে এনসিপি সহজে 20 থেকে 25টি আসন পেতে পারে। আর এই ক্ষমতার ভাগ পাওয়ার লোভই কি তবে আদর্শের চেয়ে বড় হয়ে দাঁড়ালো? তবে এনসিপি নেতারা বলছে তাদের দাবি সমঝোতা এখনো চূড়ান্ত নয়। সংস্কারের প্রশ্নে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করার ক্ষেত্রে জামাতের সাথে তাদের এক ধরনের পজিশনাল অ্যালাইনমেন্ট বা অবস্থানগত সামঞ্জস্য রয়েছে। দলের শীর্ষ পর্যায়ের মতে এনসিপির একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন মতের মানুষ জড়ো হয়েছিল, এখন যাদের মতের সাথে মিলছে না তারা চলে যাচ্ছে। তারা মনে করেন নির্বাচন টিকে থাকতে হলে কৌশলগত জোট অনিবার্য। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি ট্রেন্ড লক্ষ্য করা যায়। জামাত বা জাতীয় পার্টি অতীতে যে দলের সাথে যুক্ত হয়েছে তারাই সরকার গঠন করেছে। এনসিপি কি এবার সেই কিংমেকার বা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে চাচ্ছে? বিএনপি এবং জামাত উভয় চাচ্ছে এনসিপিকে তাদের পাশে পেতে, কারণ তরুণ প্রজন্মের একটি বড় ভোট ব্যাংক এনসিপির সাথে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়ে তারা রাজনীতিতে এসেছিল, পুরনো শক্তির সাথে জোট বেঁধে কি তারা সেই পরিবর্তনের পথ বন্ধ করে দিচ্ছে না? বিশ্লেষকরা বলছে এনসিপি এখন সংকটে। জামাতের সাথে গেলে প্রগতিশীল ও নারী নেত্রীদের বড় অংশ হারাবে, বিএনপির সাথে গেলে আসন সংখ্যা কম হবে, একা লড়াই করলে আসন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাজনীতি শেষ পর্যন্ত সম্ভব অসম্ভবের খেলা। 12 ফেব্রুয়ারি নির্বাচন বলে দেবে এনসিপির এই ঝুঁকি নেওয়াটা কি তাদের মাস্টার স্ট্রোক ছিল, নাকি এটিই ছিল তাদের দলের পতনের শুরু? সংস্কারের ডাক দিয়ে ক্ষমতার ভাগাভাগি চিরচরিত রাজনীতিতে জড়িয়ে পড়ায় কি সাধারণ মানুষ সহজভাবে নেবে, নাকি এনসিপি গতানুগতিকভাবে আরেকটি রাজনৈতিক দলে পরিণত হতে যাচ্ছে? আপনার কি মনে হয় এনসিপির কি উচিত জামাতের সাথে আসন সমঝোতা করা, না বিএনপির সাথে জোট করা, নাকি 300 আসনে একা লড়াই করে নিজেদের শক্তি জানান দেওয়া? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকুন, সত্যের সাথে থাকুন।